কোটিপতি হওয়ার জন্য মাস নয়, বছর নয়, শুধুমাত্র একটি দিনই যথেষ্ট। কি বিশ্বাস হচ্ছে না তো? তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করছি আজকের এই একটি সঠিক সিদ্ধান্তই তোমাদের জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিবে, আর এর জন্য মাসের পর মাস, যুগের পর যুগ অপেক্ষা করতে হবে না। তো ধনী হওয়ার কি সেই মহামূল্যবান সূত্র যেটা কিনা আমাকে একদিনেই কোটিপতি বানিয়ে দিবে? তাই আমি বলবো, জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে, যে যেখান থেকেই ভিডিওটি দেখছো, সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দয় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আর একটি ডেইলি ব্লগ উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা গতকাল রাত থেকেই কিন্তু শুরু করেছি। আমার হাজব্যান্ডকে বলেছিলাম আসার সময় যেন কলা, পাউরুটি, ডিম এগুলো নিয়ে আসে। সাথে ডিম, ময়দা, মুড়িও এনেছে। ডিমটা আমার ঘরে প্রচুর পরিমাণে লাগে, দেখা যায় ভাজা খাওয়া হয়, সেদ্ধ খাওয়া হয়, আবার বেকিংয়ের কাজ করতে গেলে লাগে। যাক, ঘরে এখনও 3-4টা ডিম আছে, তারপরও আনিয়ে রাখলাম। আর আজকে কিন্তু ডিমটা এনেছি বক্সের মধ্যে। আসলে দোকানের ছেলেরা যখন ডিম দিয়ে যায়, আনতে গেলে 1-2টা ডিম ভেঙে যাবে। তো বক্সে ডিমগুলো থাকার কারণে কিন্তু কোয়ালিটিও ভালো থাকে, আবার এগুলোর গায়ের মধ্যে 1 মাস পর্যন্ত ডিম ভালো থাকবে, ডেটও দেওয়া থাকে। দামটাও একটু বেশি নিয়েছে আর কি, 2 ডজন ডিমের মধ্যে 30 টাকা বেশি নিয়েছে। আর তাসনিম এই ডিমের বক্সগুলো দেখে কি বলছে জানো? বলে কি এগুলো তো আমেরিকার ডিম, এগুলো কোত্থেকে আসলে ও বিভিন্ন আর কি বাইরের দেশের ভিডিওগুলো দেখে, ওটার মধ্যে দেখা যায় এই ধরনের ডিমগুলা বক্সে খুব সুন্দর করে প্যাকেজিং করা থাকে। তো ও বলছে যে আমেরিকার ডিম কোত্থেকে আসলো, এই ডিমগুলো বক্স সহ ফ্রিজে রেখে দাও, খুলবে না। বাচ্চা মানুষ বলেছে, ওর কথা শুনে শুধু আমি হেসেছি। তখন ওকে বুঝেই বলেছি যে না, এই ডিমগুলোর কোয়ালিটি একটু ভালো, এই কারণে কিন্তু প্যাকেজিং করে দেয় এইভাবে। তো সকালবেলা এই যে এখন বাচ্চাদের জন্য নাস্তা বানাচ্ছি। আর আজকে রান্না বান্নার তেমন কোনো ঝামেলা নেই, জাস্ট একটা তরকারি, একটা ভাজি, ডাল রান্না করব। তো ভিডিওর শুরুতেই আমি যে কথাটি বলেছিলাম যে ধনী হওয়ার জন্য মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করতে হবে না, শুধুমাত্র একদিনেই কিন্তু তোমরা চাইলে কোটিপতি হতে পারবে। মধ্যবিত্ত পরিবারের মানুষ দিন আনে দিন খায়। অনেকেই দেখা যায় যে বছরের পর বছর একই চাকরি করে যাচ্ছে, যেখানে না থাকে কোনো ছুটি, না থাকে কোনো ভালো বেতন, না থাকে কোনো ভালো বোনাস। আসলে আমরা যদি কম টাকার চাকরি করি, সেখানে বেতনও কম, সুযোগ সুবিধাও কম। আমরা তো চাই সবাই ধনী হতে, কিন্তু কেউ কি একবারও চিন্তা করে দেখেছি কিভাবে আমরা ধনী হতে পারবো? শুধুমাত্র চিন্তা করে যে আমরা ধনী হব বা আমাদের অনেক টাকা পয়সা হবে, কিন্তু সারাক্ষণ শুধু কুলুর বলদের মতন খেটেই যাচ্ছি, দিন শেষে কিছুই হচ্ছে না। তো আমি বলবো, এই মন মানসিকতা থেকে বের হয়ে আসো, আর তোমরা খুব ভেবে চিন্তে একটা ডিসিশন নাও। শুধু দেখা যায় দিন রাত 24 ঘন্টা আমি বলে গেলাম যে আমার টাকা নেই, পয়সা নেই, বা আমার আয় নেই, আমি কিভাবে টাকা ইনভেস্ট করব, আমি কিভাবে টাকা কমাবো। তো এই সমস্ত চিন্তাভাবনা করলে আসলে হবে না। এখন কিন্তু অনেক ছোট ছোট ইনকাম থেকেও কিন্তু অনেক আয় করা যায়। এছাড়াও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই কোনো না কোনোভাবে একটা স্কিলের সাথে জড়িত আছি। দেখা যায় আমরা গৃহিণীরা খুব ভালো কিন্তু রান্না করতে পারি, আবার দেখা যায় অনেকে কিন্তু অনেক ভালো বেকের কাজ জানে, অনেকে অনেক ভালো সেলাইয়ের কাজ জানে। তো তুমি একটা দিন শুধু চিন্তা করো যে তুমি কোন কাজটা ভালো পারো। এটা নারী পুরুষ সবার ক্ষেত্রে, কিন্তু অনেক পুরুষও আছে কিন্তু দেখা যায় বাইরে গাধার মতো খেটে যাচ্ছে, কিন্তু সে যদি একটু চিন্তা করে দেখে যে তার কোন বিষয়ের উপরে দক্ষতা আছে, আর সেই দক্ষতাকেই যদি কাজে লাগানো যায় ঠিকঠাক মতো, তাহলে কিন্তু আমাদের ধনী হতে আর কেউ আটকাতে পারবে না। আমার বর কতগুলো আঙ্গুর এনেছিল, তো আঙ্গুরের মধ্যে যে কী পরিমাণ ফরমালিন থাকে সেটা তো আমরা সবাই জানি। তো এই কারণে দেখা যায় আমি কিছু পানির মধ্যে লবণ মিশিয়ে এরপর প্রায় আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আধ ঘন্টা পরে এখন এই যে ভালো মতন ধুয়ে ঝরিয়ে রেখে দিলাম। লবণ পানি দিয়ে ফরমালিন মুক্ত করার কথা কিন্তু আমরা করোনার সময় সবাই শিখেছি, তাই না? আর এই যে ডিমগুলো এখন বক্সে ভরে ফ্রিজে রেখে দেবো, কারণ দেখা যায় এইভাবে ডিমগুলো রেখে দিলে নষ্ট হয়ে যাবে। তো যে কথা বলছিলাম যে ধনী হতে শুধুমাত্র একটা দিনই যথেষ্ট, তো সেটা কিভাবে আমি তোমাদের একদম ক্লিয়ার করে দিচ্ছি। অনেক ছেলে মেয়ে আছে দেখবা, শুধু তারা ভেবেই যাচ্ছে, একবার ভাবছে বুটিক্সের ব্যবসা করব, আরেকবার ভাবছে কাপড়ের, এইভাবে ওষুধের বিজনেস, আবার ভাবছে মুদির দোকান দিব, কেউ ভাবছে কম্পিউটারের দোকান দিব। মানে এইভাবে তারা শুধু দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ভেবেই যাচ্ছে। তাদের ভাবনার শেষ হচ্ছে না, আর তারা কিছু করতেও পারছে না। মাঝখানে দেখা যায় যে 1 বছরের আগে তাদের যে অবস্থা ছিল, 10 বছরের পরে কিন্তু সেখানে পড়ে আছে। আর এটা মাত্র শুধু তাদের একটি সঠিক সিদ্ধান্তর কারণে।
তাই আমি সেই সকল আপুদের ভাইয়াদের সবাইকেই বলবো, তোমরা অত ভাবনা চিন্তা করে সময় নেবে না, জাস্ট একটা দিন সময় নাও। আর এই একটা দিনেই তোমরা 24 ঘন্টা ভাবো, দিন রাত এক করে, যে কোন কাজটা তুমি সবচেয়ে বেশি ভালো পারো, কোন কাজের প্রতি তোমার আগ্রহ আছে, তো মানে তোমার করতে ভালো লাগে, তারপর তোমার জানাশোনা আছে, তুমি বোঝো, সেই কাজটাকেই তুমি বেছে নাও। বাস্তব কিছু তোমাদের আমি এক্সাম্পল দিচ্ছি। ধরো একজন ভিক্ষুক ভিক্ষে করে কিন্তু সে গাড়ি বাড়ি সব কিছুই করতে পেরেছে। আর কেন করেছে সেটা হচ্ছে তার সঠিক সিদ্ধান্ত। সে কিন্তু ভিক্ষের টাকা দিয়ে খেয়ে পড়ে খুব সুন্দর মতন বাঁচতে পারত, কিন্তু তার টার্গেট কী ছিল? তার টার্গেট হচ্ছে বাড়ি করা, গাড়ি করা। ঠিক সেভাবে একজন বাদাম বিক্রেতা, তারপর হচ্ছে যে রাস্তার পাশে ডিম বিক্রি করে, তারও কিন্তু টার্গেট থাকে যে আমি একটা ভালো বাড়ি করব বা আমি পরিবারের জন্য কিছু করব। তো তারা কিন্তু এই যে দেখো ছোট ছোট এই বিজনেস দিয়েই উঠে গিয়েছে, কারণ তাদের ছিল সঠিক পরিকল্পনা আর অদম্য ইচ্ছে শক্তি। এরা কিন্তু ভাবে নাই যে আমি এই ব্যবসা করব, সেই ব্যবসা করব। তারা ভেবেই নিয়েছে যে এই কাজটা আমি ভালো পারি। বাদাম বিক্রেতা যেমন বাদামটা খুব ভালো বিক্রি করতে পারে, সে দেখা যায় পাইকারি মার্কেট থেকে বাদামটা আনে, এরপর পচা কিনা সেটা দেখে নিয়ে আসে, কোন এলাকায় গেলে সে বাদামটা ভালো সেল করতে পারবে। তো এই জিনিসগুলো কিন্তু সে খুব ভালো মতন আগে নলেজে নেয়, এরপরে কিন্তু সে সেল করা শুরু করে। আর এর ফলশ্রুতিতে কিন্তু তারা খুব দ্রুতই উপরে উঠে গিয়েছে, আমরা কিন্তু সবাই জানি। আর ভিক্ষুকের কথা বলে আমি এর জন্য এক্সাম্পল দিলাম যে ওর মনোবলের কথা আর কি তোমাদের জাস্ট আমি একটু বুঝালাম। তাই বলে এই না যে আমরা ভিক্ষে করব, কারণ আমাদের 4টা আল্লাহ হাত পা দিয়েছে, আর ভিক্ষে করা তো মহাপাপ। কারণ হাত পা যদি সুস্থ সবল থাকে তাদের অবশ্যই কাজকর্ম করে খেতে হবে। আর যেগুলো আছে কতগুলো এক শ্রেণীর লোক যে ইচ্ছে করে হাতের মধ্যে তেনা পেঁচিয়ে নেতা পেঁচিয়ে ভিক্ষে করে খায়, ওইগুলোর জীবনযাপন আসলে বলে লাভ নাই। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবারের লোক, আর আমাদের আত্মসম্মানটাও খুব বেশি। তো সেসব কথা চিন্তা ভাবনা করেই আমরা যদি আমাদের দক্ষতা অনুযায়ী যে কোনো একটা কাজ বেছে নিই, তাহলে কিন্তু আমাদের নিম্নবৃত্ত থেকে মধ্যবৃত্ত, মধ্যবৃত্ত থেকে উচ্চবৃত্ত হতে কিন্তু সময় লাগবে না। আমি আমার নিজের কথাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তবে তার আগে কোথায় আসছি বলে নিই। সন্ধ্যার পরে আসছি আমার বড় বোনের বাসায়, আর আসার সময় আমি ফুচকা নিয়ে আসছিলাম, আর আপা এনেছে স্যান্ডউইচ টাইপ, এটা কি জানি একটা নাস্তাটা লোকটা বলেছিল ঝাল হবে, কিন্তু এটা আসলে ঝাল হয় না, মিষ্টি মিষ্টি খাবার ছিল। আর আমার বোন শুধু একটার পর একটা খাবার এনেই দিচ্ছে, তো যতবার আনতেছে আমি ততবারই বলতেছি খাবো না, কিন্তু একটু পরে আবার টুকটুক করে খাচ্ছি। যাই হোক, আমার খাওয়াগুলো তোমরা দেখতে থাকো। আর যেটা বলছিলাম, আমাদের বিয়ের পরে কিন্তু আমাদের অবস্থা তেমন ভালো ছিল না, কারণ দুজনেই স্টুডেন্ট ছিলাম। স্টুডেন্ট লাইফেই দুজনের বিয়ে হয়, আর তখন থেকেই কিন্তু ও ইনকাম করা শুরু করে দিয়েছে। তো সেই ইনকামে দেখা যায় আমাদের চলতে কষ্ট হয়ে যেত। আমার বাবা আমাদের অনেক সাপোর্ট দিয়েছে, আমার আব্বা মা। তো দেখা যায় কি ওর মধ্যে একটা প্রচুর ইচ্ছে শক্তি কাজ করতো যে ও নিজের পায়ে খুব ভালো মতন দাঁড়াবে আর আমাকে সুখী শান্তিতে রাখবে। তো ও কিন্তু দিন রাত পরিশ্রম করে গেছে, আর শুধু পরিশ্রম না, সাথে কিন্তু ওর বুদ্ধিটাকেই খাটিয়েছে। মানে ও কিন্তু দেখা যায় ছোটোখাটো একটা প্রথমে দেখে চাকরি করতো, এরপরে দেখা যায় চাকরির যে কিছুটা টাকা পেল, সেই টাকা জমিয়ে জমিয়ে ও একটা ব্যবসার মধ্যে আর কি টাকাটাকে ইনভেস্ট করলো। তো সেখান থেকে আলহামদুলিল্লাহ একটু একটু করে ওর বেশ ভালো টাকাই জমিয়েছে। তো চাইলেই কিন্তু তখন আমরা একটা ফ্ল্যাট বাসায় ভাড়া থাকতে পারতাম, বা একটু ভালো মতন চলাফেরা করতে পারতাম, অনেক ফার্নিচার করতে পারতাম। এই যে আমার ঘরে আজ এত ফার্নিচার দেখছো, বা আমি এত বড় একটা ফ্ল্যাট নিয়ে আছি, আর 4 রুমের, কিন্তু তখন কিন্তু 800 টাকার একটা ছোট রুমে আমরা ভাড়া ছিলাম। তো এইভাবে কিন্তু বেশ ভালো টাকা জমিয়েছিল। তো কথায় আছে না যে ব্যবসার মধ্যে লাভ লস সবই আছে। তো ওকে আমি বুদ্ধি দিয়েছিলাম যে শেয়ার মার্কেটে যেন জয়েন হয়, কারণ আমার বান্ধবীর বোন, বান্ধবীর হাজব্যান্ড সবাই জড়িত ছিল। তো ওদের কথায় আমি উৎসাহিত হয়ে আমার হাজব্যান্ডকে এক হিসেবে জোর জবরদস্তি করেই প্রাইমারি শেয়ার কিনিয়েছিলাম। তো সেখানে 3-4টা শেয়ার লেগেছিল, আর বেশ ভালো টাকাই পেয়েছিল। কিন্তু হঠাৎ করে যখন 14 সালে, তোমাদের মনে আছে যে শেয়ারে ধস খায়, তো সেখানে আমার হাজব্যান্ড 14 লাখ টাকা ধরা খেয়েছে। আর এটার পরে তো ও অনেক অসুস্থ হয়ে পড়েছিল। তখন ওকে সবাই আমরা বুঝিয়েছি, আমার ফ্যামিলি বুঝিয়েছে। তখন ও আসলে চিন্তা করে দেখলো যে জীবনে যদি বেঁচে না থাকে, চিন্তা ভাবনা করতে করতে জীবনটা যদি শেষ হয়ে যায়, তাহলে এই টাকা পয়সা দিয়ে কী হবে। তখন কিন্তু আমার হাজব্যান্ড আবার নিজে ঘুরে দাঁড়িয়েছে নিজের ইচ্ছে শক্তির কারণে, সবার সাপোর্টের কারণে। এরপর ও কিন্তু আবার নতুন করে কাজকর্ম শুরু করেছে। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ ও কিন্তু আবার আগের মতো উঠে দাঁড়াতে পেরেছে। ব্যবসা থেকে বেশ ভালো টাকায় ইনকাম হয়েছিল। এরপরে কিন্তু ও ব্যবসাটাকে চেঞ্জ করেছে। তো দেখা যায় আমাদের কিছু আর কি জমি কিনেছিল, সেই জমিটা কিন্তু বিক্রি করেছিল। প্রথম দিকে কিন্তু জমিটা আমরা আর কি ভাগে করেছিলাম, যেহেতু জমির দাম অনেক, আর একক মালিকানা
এখানে জমি কেনা সম্ভব না। তো ও আর ওর আর কি এক বন্ধু মিলে ব্যবসাটা শুরু করেছিল, দুজনেই আলহামদুলিল্লাহ ভালো লাভ করেছিল। এরপরে কিন্তু এখন আমরা যে বাড়িটা করেছি সেই বাড়িটা কিন্তু আমার হাজব্যান্ড আর আমার হাজব্যান্ডের বন্ধু দুজনে পার্টনারে মিলে করেছি। তো আমার এই বাস্তব অভিজ্ঞতা থেকে তোমরা কেউ কিছু শিখতে পারলে? তো আল্লাহ তাআলা চেয়েছে বলে কিন্তু আবার আমরা উঠে দাঁড়াতে পেরেছি, একমাত্র আমার হাজব্যান্ডের ইচ্ছা শক্তির জোরেই। আর সাথে তো আমার স্ট্রাগল ছিলই। তো আমরা যদি পারি তো তোমরা কেন পারবে না? শূন্য হাতে তো আমরাও শুরু করেছিলাম। যখন আমাদের আর কি বিয়ে হয় তখন তো আমাদের কাছে একটি টাকাও ছিল না। আজ মানে সেই শূন্য পকেট থেকে আল্লাহ কিন্তু আমাদের একদম পরিপূর্ণ করে দিয়েছে। আর এটা কিন্তু একমাত্র সম্ভব হয়েছে আমার হাজব্যান্ডের সঠিক সিদ্ধান্তের কারণে। ও যদি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত না নিয়ে শুধু বসে শুয়ে থেকে চিন্তাভাবনা করতো যে আমি কি করব, কি কাজ করব, বা এটা করবো সেটা করবো, এমন করতে গেলে কিন্তু কিছুই হতো না। তাই আমি বলবো আজকে তোমরা যারা শূন্য পকেটে আছো, একদম চিন্তা ভাবনা না করে তুমি যে কাজটা সবচেয়ে বেশি ভালো পারো, যেটার প্রতি তোমার অনেক আগ্রহ আছে এবং অনেক দক্ষতা আছে, অনেক জানাশোনা আছে, আমি বলবো ওই কাজটা তুমি আজকে থেকে এখন থেকেই শুরু করে দাও। আমরা কিন্তু জন্ম থেকে কিছু শিখে আসি না, কিন্তু দেখবা জন্মের পর থেকেই কিন্তু আমরা সব কিছু কিন্তু নিজেদের তাগিদেই পেরে যাই। এই যে আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন কি আমাদের কোনো খাওয়া দাওয়ার কোনো ইচ্ছে শক্তি ছিল? কিন্তু মাটিতে পড়ার সাথে সাথেই কিন্তু আমরা কিন্তু প্রথমেই মায়ের বুকের দুধটা নিজেরাই কিন্তু টেনে নিয়ে খেতে শিখেছি। আর এটা কিন্তু নিজের তাগিদে, কারণ আমার পেটে ক্ষুধা আছে, আমাকে কিন্তু খেতে হবে। ঠিক তুমি কি করতে চাও বা তুমি কোনটা ভালো পারো সেই ডিসিশনটা কিন্তু তোমাকেই নিতে হবে। জাস্ট আমি তোমাকে একটুখানি মোটিভেট করলাম। তো বন্ধুরা, আমার এই কথাগুলো তোমাদের কেমন লাগলো বা কোন কথাটা সবচেয়ে বেশি তোমাদের ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো। চাইলে ফ্যামিলির সাথে, ফ্রেন্ডদের সাথে এই ভিডিওটা শেয়ারও করে দিতে পারো। তো আপার বাসা থেকে কিন্তু ভর পেট খেয়ে আসছি। আর আসার সময় নাফি বারবার ফোন দিচ্ছিল যে ওদের জন্য যেন কোনো কিছু নিয়ে আসি। তো যখন আমি বলছিলাম যে না, আমি ওদের জন্য কিছুই নিব না, তো আমার বড় বোন জোর করে আমাকে টাকা দিয়ে দিছে। তো বলছে যে যার পথে এই দোকানটা থেকে যেন আমি ওদের জন্য একটা পিৎজা নিয়ে আসি। তো পিৎজা তো নিয়ে আসলাম, কিন্তু কি দিয়েছে এটার মধ্যে কিছুই বুঝতেছি না। এমনি ব্রেডটা খেতে খুব মজা ছিল, না ছিল কোনো চিকেন, না ছিল কোনো চিজ। অবশ্য এটার দামও কম, মাত্র নিয়েছে 70 টাকা। যাই হোক, আনার সাথে সাথেই নাকি তো খেলো আর তাসনিমকেও দিয়েছি। তো গরম করে নিই তখন, আর এখন জাস্ট 30 সেকেন্ড একটু গরম করে নিলাম। গরম করার সাথে সাথেই দেখলাম পিৎজাটা একদম নরম হয়ে গেছে। তো আমার বড় ঘরে ছিল, ওকে নিয়ে দিলাম। এরপর এখন আমি একটু খেয়ে দেখলাম, মোটামুটি টেস্টটা খারাপ না, ভালোই। তবে মনে হচ্ছে যে আর কি পাউরুটি খাচ্ছে এমন একটা টেস্ট। শুধু উপর থেকে যেগুলো দেখছো না, এগুলো শুধু সসে ভরা। আর আমার মনে হয় একটা আর কি সসেসকে ওরা 20 টুকরা করছে। ঘড়ির কাঁটা এখন বাজে রাত 10টা। বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্টস করছো যে তোমাদের এই ধরনের ভিডিওগুলো ভালো লাগছে, বা কেউ কেউ বলেছো তোমাদের এই ভিডিওগুলো খুব উপকার হচ্ছে। আর সত্যি কথা, তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টসের জন্যই কিন্তু আমি এই ধরনের ভিডিওগুলো বানাতে আরও বেশি উৎসাহিত হচ্ছি। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।